উদ্দেশ্য পরে জানা যাবে। এসে পৌঁছলেন 1829 খ্রিস্টাব্দে, সংস্কৃত কলেজে ভর্তি হলেন। এই সংস্কৃত কলেজ তার বেশি দিন আগে তৈরি হয়নি, মাত্র 5 বছর আগে, 1824। খুব পুরনো কলেজ না। 9 বছর বয়স, মানে এখন 2-3-তে পড়ার বয়স। সেই বয়সের মধ্যে 8-2 বছরের মধ্যে তিনি শেষ করবেন উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, বেদান্ত শাস্ত্র, চতুর্বেদ, ন্যায়শাস্ত্র, সংহিতা, চার্বাক দর্শন, এবং তার পরের 2 বছরে শেষ করবেন ইউরোপিয়ান লিটারেচার, ইংরেজি শিক্ষা। বিদ্যাসাগর। ভারতবর্ষে বিদ্বান মানুষের অভাব নেই। আপনার এখানেই আমরা জানি জগন্নাথ তর্ক পঞ্চাননের কথা, আমরা জানি অতীশ দীপঙ্করের কথা, যাদের মহত্তর প্রজ্ঞা ছড়িয়ে পড়েছিল সমস্ত ভারতবর্ষ ছাড়িয়েও। তখনকার ভারতবর্ষের ম্যাপ আলাদা, কিন্তু তার জন্য, এই পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর নয়। মানুষের দুঃখে হৃদয়ে দ্রবীভূত এইরকম একজন মানুষকে 1000 বছরের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না, বুদ্ধ ছাড়া। আর শিক্ষা, এত বছর ধরে শিক্ষার সঙ্গে ধর্ম সম্পৃক্ত ছিল। প্রাচীন ভারতে বেদ, বেদান্ত, উপনিষদ কিংবা গীতা কিংবা পরবর্তীকালের টোদের শাস্ত্র, ধর্মশাস্ত্র তার সঙ্গে পাঞ্চ করা ছিল। একমাত্র বিদ্যাসাগর যিনি ধর্মটাকে এই সমস্ত শিক্ষা থেকে একদিকে সরিয়ে দিলেন। ধর্ম নিয়ে ভাবার প্রয়োজন নেই। তা বলে তিনি কি নাস্তিক? নাস্তিক শব্দটার অন্য ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি তিনি ঈশ্বর মানতেন না। তাহলে তার চিঠিপত্রে কেন উল্লেখ থাকবে শ্রী দুর্গা সহায় অথবা শ্রী হরিশরণম? তো বিদ্যাসাগরের ঈশ্বর চিন্তা নিয়েও আমি খুব বলতে চাই না, কারণ আমার বিষয় থেকে আমি প্রায় বিষয় অয়ন্তরে চলে যাচ্ছি, খুব মুশকিল হয়ে যায় এই জন্য। কারণ বিদ্যাসাগরের জীবন আলোচনা করতে গিয়ে বিভিন্ন আলো এসে পড়ে। তো আমি দেখি যে বিদ্যাসাগর তার শিক্ষায় কি ধরনের কাজ করেছিলেন, বিপ্লবাত্মক কাজ। আমি মনে করি একজন মহাযোদ্ধা, একজন নিঃসঙ্গ মহানায়ক, ট্রাজিক চরিত্র। ক্লাসিক্যাল সাহিত্যে যে সমস্ত ট্রাজিক চরিত্রের উল্লেখ পাওয়া যায়, বিদ্যাসাগর সেই রকম একজন নিঃসঙ্গ মানুষ, একজন মহান যোদ্ধা, মহান বিপ্লবী। কেন বিপ্লবী বললাম? বিপ্লবী তো বটেই, বিপ্লব শব্দটার মধ্যে প্লব শব্দ আছে। প্লব মানে এক ধাপে অনেকটা এগিয়ে যাওয়া। এই জন্য ব্যাংকে বলা হয় প্লব গতিতে গমন করে বলে। বিদ্যাসাগর সেই রকম একজন মহানতম বিপ্লবী। কি বিপ্লব করেছিলেন? প্রথমেই সংস্কৃত কলেজের যখন তিনি অধ্যক্ষ হলেন, সেই সময় তিনি শিক্ষার দ্বার ব্রাহ্মণ্যবাদের হাত থেকে কেড়ে নিলেন, সবার জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিলেন। হিন্দু, মুসলিম, অন্তজ যাদের আমরা বলি, তাদের জন্য, সবার জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত। প্রথম বিপ্লব। এটা আজকের এখানে বসে ভাবতে পারবেন না। আজকে যে সমস্ত মায়েরা এখানে বসে আছেন, আমার কয়েকজন ছাত্রীকে দেখলাম এখানে আছে, তারা সৌভাগ্যবান, কারণ তারা বিদ্যাসাগরের অনেক অনেক পরে জন্মেছে। তারা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তারা কন্যাশ্রী করছে, কন্যাশ্রীর ক্লাবে যোগদান করছে, কেউ ক্যারাটে শিখছে। ভাবা যেত না। বিদ্যাসাগর একটি লিস্ট তৈরি করেছিলেন এই আপনার এই সপ্তগ্রাম, এই ত্রিবেণী, এই অঞ্চল নিয়ে। 7 দিন ধরে চিতা জ্বলত। কেন চিতা জ্বলত 7 দিন ধরে? বিদ্যাসাগরের তৈরি লিস্ট। যখন তিনি বহু বিবাহ নিয়ে আন্দোলন করছেন। আমি খুব বেশি সময় আপনাদের নেব না, আপনাদের ধৈর্যের উপর একটু জুলুম করে 2-1টা কথা বলে আমি ছেড়ে দেব। 7 দিন ধরে কেন চিতা জ্বলত? বিদ্যাসাগরের লিস্টে জানা যাচ্ছে একজন 80 বছর বয়সী, এই লিস্ট আমার কাছে বইতে রয়েছে,
এই বইয়ে সমস্ত কিছু জানা যায়। এখন তো আর আর্কাইভে কিছু নেই, সব ওপেন। যে কোনো জায়গায় একটু গুগল সার্চ করে বিদ্যাসাগরের লিস্ট পেয়ে যাবেন যে 80 বছরের বৃদ্ধ মানুষটি কুলীন ব্রাহ্মণ, তিনি 60খানি বিয়ে করেছেন, বহু বিবাহ। এবং সতীদাহ যখন নিবারণ হয়নি তখন 60টি, মানে 6-7টি গ্রাম মিলে 7টা, বেশি দূর তো ওই পেলা তুলতে যেতে পারতেন না বৃদ্ধ মানুষটি। আশেপাশে 7টি গ্রাম মিলে মোটামুটি 60-70টা বিয়ে। তো সহমরণ যেতে হতে একটি লাশ পুড়তে যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে 60খানা লাশ পুড়তে কত লাগে সময় লাগে? মাথায় ডান্ডা মেরে সিঁদুর লেপে দেওয়া হতো, রক্ত আর সিঁদুর একাকার, যাতে বাইরে থেকে বোঝা না যায়, রক্তপাত হতো। তার বিরুদ্ধে লড়াই করলেন রামমোহন রায়, আর তার পরবর্তীতে বিদ্যাসাগর বহু বিবাহের বিরুদ্ধে। এবং বহু বিবাহ নিয়ে একটি লড়াইয়ের, একটি একাডেমিক লড়াইয়ের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে এই বিধবা বিবাহের কথা বলি। রামমোহন রায় তো সতীদাহ নিবারণ করলেন, সতীদাহ নিবারিত হলো, এবং অ্যাক্টিভভাবে রামমোহন রায় লড়াই করেছেন। তার সঙ্গে ডিরোজিয়ানরা, তারাও লড়াইতে নেমেছিল। উৎপলদত্ত একটি সাংঘাতিক সিনেমা আছে ঝড়, অল্প বয়সী যারা যারা দেখনি তারা এই সিনেমাটা দেখে নিও। তো যে কথা বলছিলাম, যে সতীদাহ নিবারিত হলো, কিন্তু বিধবাদের দুঃখকে দূর করবে। বহু বিবাহ তো রোধ হয়নি। সেই বুড়ো বিয়ে করছে, 50টা 60টা বিয়ের লিস্ট শুনলে অবাক হয়ে যাবে, কিন্তু এখানে সেই সময় নেই, সে লিস্ট পড়ছি না। এই আপনার আশেপাশেই এই ত্রিবেণী তো মহাতীর্থ, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে, সেই মহাতীর্থে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটতো, কারণ বহু দূর দূরান্ত থেকে ত্রিবেণীতে পোড়াতে আনতে হতো। তো বিধবাদের দুর্ভাগ্য ঘুচল না, এগিয়ে এলেন বিদ্যাসাগর। শিক্ষার কথা বলছি, শিক্ষার সঙ্গে সমাজ জড়িয়ে আছে। এই জন্য আমি শুধু শিক্ষায় কটি স্কুল করলেন আপনারা সবাই জানেন। 1856 থেকে 57, 58 মহাবিদ্রোহের ওই টাইমটায় বিদ্যাসাগর একা 30-40টি 35টি রেকর্ডেড এবং তার চেয়ে অনেক বেশি স্কুল স্থাপন করেছিলেন। এগুলো কোনো ব্যাপার নয়, দানও কোনো ব্যাপার নয়। এই দানবীর সেই মহাভারতের কর্ণ থেকে শুরু করে ভারতবর্ষে প্রচুর আছে, ইতিহাসে গল্পও আছে যে ওই কুম্ভ মেলাতে হর্ষবর্ধন সমস্ত কিছু দান করে দিতেন, রাজ্যশ্রীর কাছ থেকে কাপড় নিয়ে পড়তেন। এরকম অসাধারণ দানের কথা জমিদারদের মধ্যে ছড়ানো হয়, তার জন্য বিদ্যাসাগর নয়। কিন্তু দ্রবীভূত হতেন কে? দুঃখে, নারীর দুঃখে, মেয়েদের দুঃখে, বিধবার দুঃখে গলে তাদের সঙ্গে একাত্ম হয়ে যেতেন। এই মহত্তর আদর্শ সারা ভারতবর্ষে খুঁজে পাবেন কোথাও? কোথাও নেই। একা দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর। আমি বিধবা বিবাহ বলতে বলতে আবার এইখানে চলে এসেছি। আমি একাডেমিক জায়গাটায় একটু পরে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ একাডেমিক লড়াইয়ের কথা বলি। বিদ্যাসাগরকে কেউ যদি প্রশ্ন করতেন যে আপনার নামে তো নিন্দা করছে, বিদ্যাসাগর বলতেন, ভাবিয়া দেখি আমি তো তাহার কোনো উপকার করি নাই। অর্থাৎ বিদ্যাসাগরের সম্পর্কে নিন্দুটে সে সময় প্রচুর ছিল। আমি প্রথমেই বললাম না যে মহাভারতে একক অভিমন্যুর মতো একক লড়াই লড়লেন বিদ্যাসাগর, সহযোগী কেউ ছিল না। ডিপ্রেশনে ভুগতেন। একটু আগে আমরা চিঠিপত্রের কথা শুনলাম। বিদ্যাসাগরের চিঠিপত্রগুলো পড়লে বোঝা যায় যে বিদ্যাসাগরও ডিপ্রেসড হয়েছিলেন। ডিপ্রেসড কেনা হননি? আপনারা যারা ইংরেজি সাহিত্যের ছাত্র তারা জানেন যে হেমিংওয়ে তিনি 7 বার সুইসাইড করার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথের জীবনেও এরকম সময় নেমে এসেছিল।